আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০ জন। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা, সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ, সীমান্ত নিরাপত্তা বাড়ানোই গুরুত্বারোপ। এবং দেশে ১০০টি নয়, অর্থনৈতিক অঞ্চল হবে হাতে গোনা কয়েকটি, অধিগ্রহণ করা জমিতে সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। গাজীপুরে শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৩০ শিক্ষার্থী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য এবং মাসুদ পারভেজের ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি দোতলা বাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মাটিমায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। পুলিশ জানায়, দোতলা বাসটি সকাল 10:30টার দিকে উদয়খালী বাজারে পৌঁছলে রাস্তায় পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। আমরা এখানে এসে আহতদের কাউকে পাইনি, আমরা বিভিন্ন মেডিকেল আগে চলে গিয়েছে। তো আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বললে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন মারা গিয়েছেন আর কি। আর যেটা বলেছেন যে ডবল টিকার বাস, এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডবল টিকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেন নাইম ও মুস্তাকিম রহমান মাহিনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জোবায়েদ আলম সাকিব নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি। স্টুডেন্ট প্রায় এবং শিক্ষক এর সঙ্গে ডিপার্টমেন্টের সবাই আছে, সবই ওখানে গিয়েছিল। তো ওখান থেকে পিছনের গাড়িটা ইলেকট্রিফিকেশন হয়েছে বডিতে। আমি যেটা শুনেছি আশেপাশে স্টুডেন্টের কাছে, যে গেটের কাছে ছিল, ওরা গেট সম্ভবত ধরেছিল, যেহেতু বডি ইলেকট্রিফিকেশন ভিতরে যারা বসেছিল তারা ইনজিওর্ড হয় না, কিন্তু যারা গেটের কাছে, গেটে বুঝতে পারছেন যে হ্যান্ডেলটা ইলেকট্রিফাইড হয়ে গেছে, তখন ওই 3 জন তারা টোটালি ডেড হয়ে গিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানিয়েছেন, 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধির প্রয়োজন। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচিকের সাথে নিয়ে আক্তার হোসেন জানাচ্ছেন। দীর্ঘ 14 বছর পর উন্মুক্ত স্থানে সম্মেলন করতে পেরে উজ্জীবিত চুয়াডাঙ্গা বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপির লড়াই এখনো শেষ হয়নি, টেকসই সংস্কারের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিএনপির জন্য চায় না, বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য, বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। এই দেশের মানুষ বিএনপি এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাকার।
সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই। সংসদে বসেই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন। সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে, সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ। যেই নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেই নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন, সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয় অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে দলীয় নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান তারেক রহমান। তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তারেক রহমানের দেওয়া 31 দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। চুয়াডাঙ্গা থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ডক্টর ইউনূস আজীবন ন্যায়ের জন্য লড়াই করেছেন। তার সময়ে যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা না যায়, তবে যারা এসব কথা বলে বেড়ান তাদের আত্মহত্যা করা উচিত। প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্ব নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন, আয় বৈষম্য, আঞ্চলিক বৈষম্য সহ সমাজের স্তরে স্তরে জিয়ে থাকা বৈষম্য অন্তর্বর্তী সরকার দূর করতে না পারলে আর কখনোই সম্ভব হবে না। রিজভী নওয়াজ জানাচ্ছেন। বেসরকারি সংস্থা ব্রাত্যজন রিসোর্স সেন্টার, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টারের উদ্যোগে প্রান্তজনদের নিয়ে বৈষম্য বিরোধী আলোচনা। প্রায় 4 ঘন্টার আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। 90 বছর বয়সী এই অর্থনীতিবিদের দুঃখ, নিজ জীবনের 65 বছর বৈষম্য নিরসনের কথা বলে আসছেন, তবে খুব একটা কাজ হয়নি। আমার আশা ছিল স্বাধীনতার পরে কি একটা নয় বিচারের সমাজ একটু তৈরি হতে পারবে এই দেশে, এটা আমার এক্সপেকটেশন ছিল। শুধু কি আমার দেশ স্বাধীন হয়েছে এটা যথেষ্ট ছিল না, আমার এক্সপেকটেশন ছিল কি পুরো সমাজের পরিবর্তন হয়ে যাবে। এখানে হয় নাই তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার প্রধান। প্রিয় ছাত্রের কাছে শিক্ষক হিসেবে অনেক চাওয়া তার। ইউনূসের সামনে যায় আমার চিফ অ্যাডভাইজারে, উনি নিশ্চয়ই শুনবে। উনি যে পুরো জীবন উনি তো ন্যায় বিচারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন এখানে, এটা তো উনি তো একটা কমিটেড মানুষ, তো উনি কিছু করবে না এটা তো আমার অবিশ্বাস কি উনি কিছু করবে না, উনি শুনবে না। আমি তো বিশ্বাস করি কি সবচেয়ে সহজ যদি বৈষম্যের বিরুদ্ধে কিছু করা যাবে, তো ছোট কমিউনিটির এই সুবিধা আছে কি প্রত্যেক কমিউনিটি তো সংখ্যা তো অত বেশি নাই, তো এই ছোট সংখ্যাকে একটা কমিউনিটি একটা সামগ্রিক গ্রুপের মধ্যে এখন একটা রাখা অত কষ্টের ব্যাপার নাই। ওনার সমাধান যদি আপনি এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সমাধান না করতে পারবেন, তো তারপর তো আপনাকে তো একটু সুইসাইড করা উচিত সামাজিকভাবে। এটা তো একটা খুবই ছোট ব্যাপার। তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে সম্ভব হলে এ মাসেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার উদ্যোগ নেবেন তিনি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য জরুরি। রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংলাপে বক্তারা সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে মিয়ানমারকে এই উপলব্ধি দিতে হবে। পান্থুর রহমান জানাচ্ছেন। বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত্য নিয়ে দিনব্যাপী সংলাপে যোগ দেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধিরা। Within the Rohingya people that are living in the Rohingya camps in Cox's Bazar and in Chittagong, but it is a big concern outside the camps. Our security forces, the law enforcement agencies, they are dealing with drug cartels, drug trafficking, human trafficking. এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না।
তেমনি আমাদের এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে করে আবার ফিরে না আসে। আলোচনায় ভবিষ্যৎ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা নীতির উল্লেখ রাখার আহ্বান জানান বক্তারা। আপনি এটা সলভ করতে গেলে খালি ফোর্স দিয়েও পারবেন না, খালি ডিপ্লোমেসি দিয়েও পারবেন না। দুই দেশের মধ্যে যে একটা ইকোনমিক যে পটেনশিয়াল আছে সেটাকে আপনাকে কিন্তু সামনে আনতে হবে। আপনি যেখানে শক্তি প্রদর্শন না করেন তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে। যেন রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ সাবোটাজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই, কিন্তু আছেন তো কেউ। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে। এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন, আপনার অনুরোধ। এটা করতে পারলে আমাদের শক্তি অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। তার মানে আসলে মিনিমাম ডিটারেন্স দরকার মিলিটারিতে আমাদের, কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে। 5ই আগস্টের পর মিয়ানমার থেকে আরো 10 জাতিগোষ্ঠীর 56 জন এবং অন্তত 50,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে এক চোখ ও নাকমুখ হারানো যুবক খোকন চন্দ্র বর্মন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। মুখের সার্জারির জন্য তাকে অস্ট্রেলিয়া নেয়ার কথা থাকলেও কেন এত দেরি হচ্ছে এই প্রশ্ন খোকনের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, এখন মেলবোর্নের চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষা। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন লালেন অসীম। শেরপুরের তরুণ খোকন চন্দ্র বর্মন জুলাই গণঅভ্যুত্থানের সময় 5ই আগস্ট যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয় সে। সেদিন যাত্রাবাড়িতে যে গণহত্যা চলে সেখান থেকে প্রাণে বেঁচে যায় খোকন। নাক মুখ চোখ হারানো খোকন যেন বিগত সরকারের নারকীয় দুঃশাসনের প্রতীক হয়ে আছে। প্রায় 4 মাস ধরে খোকন ভর্তি আছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অঙ্গ হারানোর যন্ত্রণার মাঝেই হঠাৎ যেন ফিরে আসে 5ই আগস্টের সেই বিভৎস স্মৃতি। আমি গেছি সেখান থেকে আমার গুলি রাখছে, তখন আমি গেছি একটা হাঁকুর জায়গায় আমি বসেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমাকে খুব কাছ থেকে হয়তো আমার মাথায় গুলি করতে চাইছিল, ভাগ্যবশত গুলি আমার মুখে রেখে করে যায়, তারপরে আমার এও করে যায়। তারপরে সেখান থেকে মুখমণ্ডলের সার্জারি ও উন্নত চিকিৎসার জন্য পাসপোর্ট নিয়ে প্রস্তুত, অপেক্ষা কবে আসবে সেই ডাক। আমাকে যেন আর গিয়ে না করা হয়, খুব গুরুত্ব রাখায় দেওয়া হয়। আমার এই অবস্থায় থাকতে এখন আমার 20 বছর ধরে আর থাকতে করছে না। এই মানে খুব ভালো ভাই, আমার এত কষ্ট হচ্ছে। যদি একটু দ্রুত চেষ্টা করে উপদেষ্টা স্যার ম্যাডামরা, তাহলে হয়তো তার যে বিষয়টা একটু দ্রুত হতো আর কি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে খোকনের সার্জারির ব্যবস্থা করা হলেও এখনো কেন বিলম্ব হচ্ছে জানালেন দায়িত্বরত চিকিৎসক। খুবই জটিল একটা অপারেশন, ওদের জন্য জটিল, তাই ওদের কিন্তু এই ডিসিশনটা নেওয়াটা একটু সময় লাগতেছে যে আমরা কোনটার পর কোনটা করব। এর ভিতরে আবার এমন কিছু জিনিস আছে যেটা বিভিন্ন ডিভাইস দিয়ে তৈরি করে এখানে দিতে হবে, তো সবগুলো একই টাইমে হতে হবে। আমরা আশা করি হয়তো মাসখানেকের মধ্যে আমরা তাকে ফ্লাই করতে সক্ষম হব। জুলাই গণঅভ্যুত্থানে নাক মুখ চোখ হারানো 23 বছরের তরুণ খোকনের যন্ত্রণাদগ্ধ আকুতি, দ্রুতই তাকে নেওয়া হোক বিদেশে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান জানিয়েছেন, দেশে অর্থনৈতিক অঞ্চল হবে হাতে গোনা কয়েকটা, যেখানে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। যেগুলো জমির অধিগ্রহণ করা হয়েছে সেগুলোতে আপাতত সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ কাসিম জানাচ্ছেন।
শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বাড়াতে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। তবে কাজ শুরু হয়েছে খুব কম জায়গাতেই। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এখনও নিশ্চিত করা যায়নি। এমন অবস্থায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। একটা সাকসেসফুল অর্থনৈতিক অঞ্চল 100টা আনসাকসেসফুল অর্থনৈতিক অঞ্চলের চেয়ে অনেক বেশি ইউজফুল। সো আমরা এটাকে রাইট সাইজিং বলছি। এখন যখন আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব বলছি, তখন আসলে কিন্তু আমি অনেকগুলা জিনিস ইনভেস্টরকে প্রমিস করছি তাকে আমি পানির ব্যবস্থা করে দিব, বিদ্যুৎ দিব, তাকে আমি গ্যাস দিব, তাকে আমি লেবার অ্যাক্সেস দিব, তাকে আমি লেবারের জন্য রেসিডেন্সি দিব, তাকে আমি রাস্তা করে দিব, সবই করে দিব বলছি, ড্রেনেজ করে দিব। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি এটা এক্সিকিউট করতে না পারি, তাহলে ইনভেস্টর যারা আসবেন তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফেরত যাবেন। তাই আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমরা অল্প কয়েকটা অর্থনৈতিক অঞ্চলে ফোকাস করব, এবং যেগুলোতে ফোকাস করব সেই কয়েকটা অর্থনৈতিক অঞ্চলে আমরা আপনাকে এই মাসে, এই বছরের এই মাসে, লেটস সে হাইপোথেটিক্যালি আমি এক্সাম্পল হিসেবে বলি যে ঠিক আছে, আগামী মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চলে আমি আগামী জুন মাসের আপনাকে ইলেকট্রিসিটি অ্যাক্সেস কনফার্ম করছি। সো আমি ওনাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দিব। বর্তমানে সারা দেশে 61,000 একর জমি আছে, যেগুলো নিয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে বেজার। তার মধ্যে যতটুক লাগবে ততটুক আমরা ইমিডিয়েটলি কনস্ট্রাকশনে চলে যাচ্ছি বা ডেভেলপমেন্টে চলে যাচ্ছি। বাকি জমিগুলো আমরা একটা অল্টারনেটিভ পারপাসে ইউজ করার কথা চিন্তা করছি। আমাদের প্রাইমারি গোল হচ্ছে এগুলোকে সোলার পার্ক করে ফেলা, যদি সম্ভব হয়। যে জমিগুলোর যদি উইক এবিলিটি থাকে, ক্যাপাসিটি থাকে, তাহলে আমরা পিপিপি মডেলের মাধ্যমে আমরা এগুলোকে সোলার পার্ক করে ফেলবো। তাহলে আমাদের দেশের যে সোলারের রিনিউয়েবল এনার্জি টার্গেট আছে সেটাও মিট হবে, আবার একই সাথে ওই জমিগুলোরও কোনো একটা ইউটিলাইজেশন হবে। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রয়োজন হবে, তখন আমরা সোলার পার্কগুলোকে রিপ্লেস করে বা অন্য এক জায়গায় প্লেস করে আমরা ওগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যাব। আশিক চৌধুরী বলেছেন, অর্থনৈতিক অঞ্চল কমিয়ে ফেলা মানে বিনিয়োগের সুযোগ কমিয়ে ফেলা নয়, বরং আন্তর্জাতিক মানের উৎপাদন ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতেই তাদের এই সময়োচিত পদক্ষেপ। আজিম, চ্যানেল আই, ঢাকা। আন্দোলন সংগ্রামে বারবার গ্রেফতার হওয়ার কারণে আলোচিত নেতা রুহুল কবির রিজভী। চ্যানেল আইকে তিনি বলেছেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সময় রিমান্ডে তাকে বেজি দিয়ে ভীতিকর ও বিশ্রীভাবে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। শারীরিক নির্যাতন করা না হলেও কারাগারে তাকে কন্ডেম সেলে রাখা হয়েছিল জানিয়ে রিজভী বলেন, বিএনপি অফিসকে নিজ বাড়ির মতো আগলে রাখতে গিয়ে তিনি কারা নির্যাতিত হয়েছেন। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুদ শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ জানবেন রুহুল কবির রিজভীর অভিজ্ঞতা। রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু। এরশাদের স্বৈরাচারী আমলে 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে সচিবালয় ঘেরাও কর্মসূচির সমর্থনে রাজশাহীতে মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন রিজভী। হয় প্রথম জেল অভিজ্ঞতা। ওই দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির প্রাঙ্গণে পা রাখছেন এবং ওই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং ওনার পায়ের একটা শেল এসে আঘাত করে। ন্যাচারালি সারা দেশে তরঙ্গের তৈরি করলো। ডিসেম্বরের 4 তারিখে আমি ইউনিভার্সিটি থেকে অনেক ছাত্ররা এসে মিছিলে আমাদের পুলিশ আক্রমণ করে। এই রানীবাজারের মোড় পিছন দিক থেকে আমার সোয়েটারটা পুলিশ ধরে ফেলে। রিজভী বলেন, দপ্তর সম্পাদক হিসেবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে নয়াপল্টনের বিএনপি অফিস রক্ষা করতে গিয়ে তিনি বারবার অমানবিক কায়দায় গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। এর আগে আমাদেরকে কোনো অফিসারের রুমে বসতে দিত, সকালে কোর্টে দিত, এটা আর দিল না। এবং রাত্রে মাদক সেবী, তারপরে মার্ডারার, যত সামাজিক ক্রিমিনাল অপরাধী আছে এদের মধ্যে থাকতে দিল। কিন্তু অফিসারদের মধ্যে দেখতাম বেশ নিষ্ঠুরতা, একটু জোরে কথা বলছে, ধমক দিচ্ছে, আপনারা এই করেছেন, আপনারা সেই করেছেন। তো বলছে এটা তো ওবায়দুল কাদের বলবে বা হাসান মাহমুদ বলবে। গত 16 বছরে বারবার মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠা করতে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করা হয় উল্লেখ করে এই নেতা বলেন, কারাগারে তিনি যথাযথ ব্যবহার পাননি। টানা 35 দিন রিমান্ড আমাকে রাখলো। আমাদের গায়ে হয়তো হাত দেয়নি, কিন্তু আমাদেরকে ওই ঠান্ডা ফ্লোরের উপর শুয়ে রেখেছে। ফ্লোরের উপরেই শুয়ে আছে, মনে হচ্ছে কেউ বোধহয় আমাকে দেখছে। চোখ খুললাম, দেখি ছোট ছোট চোখ, আরে লাফ দিয়ে উঠলাম, দেখি। তারপর যে ধর্মর করে উঠে বসে দেখি বেজি, প্রচুর বেজি হচ্ছে মোহাম্মদপুর থানা। একবারে অফিসিয়াল ডিউটি পালন করে। সকাল 7টার সময় যাবে একটা বেজি, কোথায় যে চলে যায়, থানার ভিতরে ঢুকলো, আবার সন্ধ্যা 7টার সময় চলে যাবে, বের হয়ে যাবে। ওই যে ইয়ে থাকে তো, দেওয়ালের সাথে ফুটা থাকে, আবার 9টার সময় একটা বেজি ঢুকে।
রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী মতকে দমনে বিএনপি নেতাকর্মীদের রিমান্ড ও জেলে নির্যাতন করা হলেও তিনি চান না গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাদের প্রতি একই ধরনের আচরণ করা হোক। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। আওয়ামী লীগ রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজের 3 দিনের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সব সংস্কার সম্পন্নের পর নির্বাচন হবে। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা যাতে এই বিষয়গুলো সচেতন থাকি, কারণ এই বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। ফলে এখন আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার নৈতিক অধিকার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সংবিধান সংশোধন করার নৈতিক অধিকার শুধু নির্বাচিত সরকার রাখে। যেসব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখা এবং অর্থ পাচারকারীদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন পাশ করা উচিত বলে জানান তিনি। যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন পর কথা, কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বোমা হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেবাননের জাতীয় নারী দলের ফুটবলার সেলিন হায়দার। 19 বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি লেবানন জাতীয় দলে ডাক পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের টানা হামলার মধ্যে সেলিনের পরিবার আগেই বৈরুতের বাইরে পালিয়ে যায়। তবে অনুশীলনের জন্য শহরের বাড়িতে থেকে গিয়েছিলেন সেলিন। এছাড়া ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবার একদিনে নিহত হয়েছেন 59 জন, আহত হয়েছেন 112 জন। শনিবার রাজধানীর বৈরুতে আবাসিক এলাকায় চালানো হামলায় 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 50 জনেরও বেশি। 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 120 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা এবং নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তুর অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উচ্চতর পাঠচক্র 19 কার্যক্রমের 5 বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশিত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর আব্দুল্লাহ আবু সাইদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। পাঠচক্র সদস্যদের স্মৃতিচারণ, কবিতা পাঠ, গান, নাচ, পুঁথিপাঠ, নাটিকা সহ নানা আয়োজনে বর্ণিল হয়ে ওঠে 5 বছর পূর্তি উৎসব। এবারে কৃষি সংবাদ।
জামালপুরে চরাঞ্চলে এবার শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। তবে সার, বীজ, শ্রমিক মজুরি বৃদ্ধি এবং সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় লোকসানে পড়তে হচ্ছে চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরে জাজিরা রক্ষা বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে আশঙ্কা জানিয়েছেন ভাঙন কবলিতরা। তবে যথাসময়ে বাঁধের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে শেখ হাসিনার বিচার শেষ করে নির্বাচন দিতে কর্নেল ওলির আহ্বান, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে মন্তব্য। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এলডিপি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ দায়ীদের বিচার শেষ করেই নির্বাচন দিতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 15 বছর যখন অপেক্ষা করেছে তাহলে রাষ্ট্র সংস্কার কাজে 2-1 বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায়? পবিত্র ওমরা পালন করতে যাওয়ায় মক্কা মহানগর এলডিপির উদ্যোগে সৌদি আরবে এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ আবু সালেকের সভাপতিত্বে এবং আবুল ফজল নান্নুর সঞ্চালনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবি 1 সপ্তাহের মধ্যে আদায় না হলে 30শে নভেম্বর সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন অটোরিকশা চালকরা। 7 দফা দাবি তুলে ধরে তারা বলেন, উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহার করতে হবে। শাকের আদনান জানাচ্ছেন। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। সরকার দৃষ্টি আকর্ষণ করবে। আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ। কর্মবিমুখ করার চেষ্টা করতেছে। কর্মসূচি থেকে 7 দফা দাবি জানান অটোরিকশা চালকরা। এর মধ্যে রয়েছে ইজি বাইক ও রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে ইলেকট্রিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং গণ অভ্যুত্থানে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং সড়ক মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস লেন করা। ঢাকা সহ সারা দেশে ব্যাটারি রিকশা ও ইজি বাইক জব্দ করা বন্ধ করো। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও। চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। আমরা যদি বলি এটি আদালতের বিরোধী রায়, কারণ সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে হাইকোর্ট রায় দিয়েছে, মানে একটি অকার্যকর রায়। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। নীতিমালার আলোকে আপনারা এই বিষয়ে সুরাহা করবেন, আমাদের সাথে প্রয়োজনে বসবেন। যদি 7 দিনের মধ্যে এটা সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জনগণকে স্বস্তি দিতে নয়, আমদানির বাজার তৈরি করতে গত 15 বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। জ্বালানি রূপান্তরের সন্ধিক্ষণে সাহিত্য ও সংস্কৃতিজনের দায় এবং দরদ নিয়ে ক্যাব আয়োজিত আলোচনায় ভোক্তা বান্ধব জ্বালানি, বিশেষ করে সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করা ও দ্রুত জ্বালানি সরবরাহ আইন তৈরি করা সহ বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। মূল প্রবন্ধ উত্থাপন করেন গবেষক সাংবাদিক ডক্টর কাজল রশিদ শাহীন। বিদ্যুতের অধিকার নিশ্চিত করতে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সংস্কার চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ পদধারী কেউ যেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে না পারে সে দাবিও তুলে ধরেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে দলটির প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এ সময় ববি হাজ্জাজ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা অসম্ভব। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার দাবিও জানান ববি হাজ্জাজ। বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রথম কাউন্সিল ও আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহসভাপতি এস এম আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার। এছাড়া সাবেক অর্থ সচিব কবি হুমায়ুন কবির, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং সেলস ডিরেক্টর রায়ান চং রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রি এর প্রেসিডেন্ট। তিনি জানান, বাংলাদেশে গ্রি এর একমাত্র পার্টনার ইলেকট্রোমার্ট গ্রুপ। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রি এর সাথে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করেছে, যা দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ করছে। বর্তমানে শতাধিক সিরিজের গ্রি এসি 75টি নিজস্ব ফ্ল্যাগশিপ শোরুম ও বিক্রয় কেন্দ্রে এবং 2000-এরও বেশি পার্টনার আউটলেটে পাওয়া যাচ্ছে। গ্রি এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশেও পেয়েছে সুপার ব্র্যান্ডের স্বীকৃতি। সংবাদ সম্মেলনে ছিলেন ইলেকট্রোমার্টের গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ এবং নুরুল আজিম সানি এবং ন্যাশনাল সেলস ম্যানেজার রিটেইল মোহাম্মদ জুল হক হোসাইন। এসিআই ফুডস লিমিটেড বাজারে নিয়ে এসেছে দেশের সর্বপ্রথম এসিআই পিওর ফর্টিফাইড চাল। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের এসিআই পিওর এর অধীনে উদ্বোধন অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম আয়োজিত আলোচনা সভা থেকে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত নীতিমালা 2024 দ্রুত বাস্তবায়নের ঘোষণা চাওয়া হয়। আলোচনা সভার প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দাবিগুলোর সাথে একমত প্রকাশ করেন। দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন ধর্ম উপদেষ্টা। জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিলের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি জেএসডির সভাপতি আসম আব্দুর রব মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি জানান। সে সময় তিনি মুক্তিযুদ্ধের সময় 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের বীরত্ব গাঁথা তুলে ধরেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার রোমেল চৌধুরী। এবার খেলার খবর। লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ নাজমুল হক মাদল। এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. মাসুদ ভেটারান উইনার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র উইনার, শাইলা আহসান লেডি উইনার এবং মাস্টার মেহনান তাসিন রহমান জুনিয়র উইনার হয়েছেন। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ ও প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান শামিমা নার্গিস হক এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ একরামুল হক ও অন্যরা। 4 দিনের টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে 784 জন গলফার অংশ নেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উপজেলার আগলা চায়েরপাড়া অনুষ্ঠিত টুর্নামেন্টে রূপগঞ্জ গার্ডিয়ান্স 1-0 গোলে 7 স্টারকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু, আহত 30 জন। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা। সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ, সীমান্ত নিরাপত্তা বাড়ানোই গুরুত্বারোপ। এবং দেশে 100টি নয়, অর্থনৈতিক অঞ্চল হবে হাতে গোনা কয়েকটি। অধিগ্রহণ করা জমিতে সোলার পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।